একটা জিনিস দেখাচ্ছি। সেদিন দইটা নিয়ে আসলো, তো ওটা যখনই আমি খুলে রাখলাম এখানে না, তখন ওটার কি অবস্থা দেখো। এরকম একটা গ্রিন গ্রিন কিছু এর মধ্যে হয়ে আছে, যেটা দেখেই বোঝা যাচ্ছে কোনো ফাঙ্গাস বা কিছু হবে। এটা একদিনের মধ্যে, কিন্তু এটা 2-3 দিনও সময় যায়নি। ভগবান জানে, এরকম খারাপ জিনিস তো ওখান থেকে পাওয়া যায় না। তো এখন একবার ওদের বলবো গিয়ে যে এরকম কেন হলো, কেন কি ডেট তো অনেক ছিল, তারপরেও এটা হলো। তোমরাও যদি দই কেনো বা কিনে দই খাচ্ছ, এগুলো একটু খেয়াল রেখে করো। আজকাল কোনো জিনিসের কোনো ভরসা নেই, কোথা থেকে কিনছো কি হচ্ছে কোনো ভরসা নেই, নিজেরটা নিজেকেই দেখে নিতে হবে। আজ আমার কাকা এসেছিলেন বিয়ের আর পৈতের নেমন্তন্ন করতে। তো বাড়িতে যখন নিজের পুরনো লোকজনেরা, নিজেদের আত্মীয়রা আসে, তখন ভীষণ ভালো লাগে। যাদের আশেপাশে ছোটোবেলাটা কেটেছে, তাদের সাথে যে আন্তরিকতার সম্পর্ক, তাদের সাথে যে বন্ডিংটা, এটা বড় হয়ে আর কখনোই হয় না। এটাই হচ্ছে মাটির টান। স্নান করে নিলাম, এরপর রান্না করতে শুরু করব। তো আমার দিদিরা আসবে আজ, দিদি আর ওর ফ্যামিলি, মানে মৌ, ওর ছেলে, আর শান্তি কাকু বলি, বেনু দিদি বলি, সেই জন্যে এইটা বলতে পারছি না যে দিদি আর জামাইবাবু আসবে। আমাদের সম্পর্কটা একটু ওই রকম আর কি। তো খুব ভালো লাগছে সেই জন্যে। তো যাই, আমি রান্নাটা শুরু করে দিই, মানে প্রায় 11টা বাজতে যাচ্ছে। তো আমি একটু জাস্ট ড্রেস চেঞ্জ করব, তারপরে রান্নাটা শুরু করব। এই আমের চাটনি দিয়ে শুরু করব। আমটা আমি কাল রাত্রে কেটে রেখে দিয়েছিলাম। কাল ভেবেছিলাম করেই নেব পুরোটা, কিন্তু সময় হয়নি। তো যাই হোক, আজ এখন শুরু করে দিই, সবার আগে এটাই বসিয়ে দিই। সকাল থেকে ভাবছি আজ যে দেখো, মানুষের উপরে মানুষের এক্সপেকটেশন তো থাকে, তাই না? তো আমারও কারোর উপর এক্সপেকটেশন আছে, আমার উপরও কারোর এক্সপেকটেশন আছে। কিন্তু যখন আমরা যখন এক্সপেক্ট করছি, তখন তো খैर ভাবাই উচিত যে আমার এক্সপেক্ট করা উচিত কি উচিত না। কিন্তু যখন তোমার উপরে কোনো এক্সপেকটেশন থাকে না, তখন তোমারও ভাবা উচিত যে এক্সপেক্ট করছে সে তোমার ভালোর জন্য এক্সপেক্ট করছে, নাকি তার নিজের সুবিধার জন্য এক্সপেক্ট করছে। কেন কি, মনে করো আমি আমার বাচ্চা, ওর থেকে আমার অনেক এক্সপেকটেশন ছিল বা আছে, বা সাবকনসিয়াস আছে যে ওর লাইফে তো এই কিছু হবে, ওই কিছু হবে, সেই কিছু হবে। কিন্তু এই এক্সপেকটেশনটা আমার নিজের সুবিধা করার জন্য নয়, আমি চাই যে ওর ভালো হোক, সেই জন্য এক্সপেকটেশনটা আছে। কিন্তু এমন অনেক মানুষ তোমার জীবনে থাকবে যারা নিজেদের সুবিধা করার জন্যে তোমার কাছে এরকম একটা এক্সপেকটেশনের একটা বেঞ্চমার্ক তৈরি করে দেবে যে তোমার থেকে এটাও এক্সপেক্টেড, তোমার থেকে এটাও এক্সপেক্টেড, তোমার থেকে এটাও এক্সপেক্টেড, সেড আনসেড। তো এখানে কিন্তু নিজেকেই বুঝে দেখতে হবে যে তুমি কতটা ফুলফিল করতে পারবে, আর তার সেই এক্সপেকটেশনটা কেন আছে তোমার কাছে, তাতে তোমার কি স্বার্থ আর সেই মানুষের কি স্বার্থ। তাহলে হয়তো আমরা একটু কম ইউজড হব জীবনে। ফিরে আসি রান্নায়। আমটা একটুখানি সেদ্ধ করে নেব, সেদ্ধ করে জলটা ফেলে দেব, এই জন্যেই যাতে আমের টকটা কিছুটা কম করা যায়। এর মধ্যে 5 ফোড়ন, সর্ষে, শুকনো লঙ্কা দিয়ে আমটাকে একটু ভেজে নেব, নুন হলুদ দেব, তারপরে এটার মধ্যে দিয়ে দেবো চিনি আর জল। এর সাথে দিলাম কাজু, কিশমিশ, খেজুর, এই দিয়ে একটুখানি ফুটিয়ে নেব যাতে চিনিটা একটু কুক হয়ে যায়। ভাজা মশলা দিয়ে নামিয়ে দেব। এরপর পায়েস, ঘি দিলাম, ঘিয়ের মধ্যে যেটা সরু সিমাই, এটাকে একটুখানি রোস্ট করে নিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে ওটাকে আরেকটু রোস্ট করে নিলাম। দুধটাকে আগে থেকেই ছোট করে রেখেছি, কম করে রেখেছি, ফুটিয়ে এর মধ্যে সিমাইটা দিয়ে একটু ফুটিয়ে নেব। এর মধ্যে দিলাম মিল্ক পাউডার, এইভাবে দিও না, আগের থেকে একটু গুলে রেখে দিও, আমি একটু শর্টকাট করলাম। এই কনসিস্টেন্সিতে আছে, পরে যদি এটা মনে হয় তখন আমি আরেকটু দুধ অ্যাড করে দেব। একটু এলাচ গুঁড়োটা বলে নাকি যদি শেষে দেওয়া হয় তাহলেই সব থেকে ভালো গন্ধ থাকে, সেই জন্যে খোসাটা তো আমি আগেই দুধের সাথে ফুটিয়ে নিয়েছিলাম, কিন্তু বিচিটা এখন দিলাম। কত টিপস। তোর কাতলা মাছের তেল ঝাল, কাতলা মাছটা ভেজে নিলাম ভালো করে। এটা খুবই মাছটা ফ্রেশ ছিল, অনেক বড় পাকা মাছ ছিল, টেস্টও ভালো ছিল, সবাই বলল। তো বেশ ভালোই ছিল মাছটা।
মাছটা ভালো করে ভেজে নিলাম। শর্টকাটে বলছি রেসিপিটা। তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম, একটু সামান্য নুন দিয়ে। আদা, জিরে, সামান্য ধনে, 2 পিঞ্চ চিকেন মশলা পাউডার, কাশ্মীরি মির্চ একসাথে জল দিয়ে গুলে রেখে এটার মধ্যে দিয়ে দিলাম। তারপর ওটাকে ভালো করে একটু ভেজে নিলাম। আমি যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে একটু স্লো চলছে জিনিসটা। এইটাই হচ্ছে থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল, এই দুটোর মধ্যে এটাই ডিফারেন্স। এবারে টমেটো পিউরি, টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম, টমেটোটাকে একটু সেদ্ধ করে তারপরে পেস্ট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দেবো। দেখো এটা হয়ে গেছে প্রায়, তেল তো বেরিয়েই গেছে। আর তেল একটু বেশি দেওয়াও ছিল, তো সেই জন্য তেল নিয়ে তো কোনো সমস্যা নেই। তাও একটুখানি আরেকটু কষিয়ে নেব। অনেক সময় একটু জলে ছিটে দিয়েও কষিয়ে নিতে বলা হয়, যাতে একটু ভালো করে এটা কষানো হয়ে যায়, কাঁচা গন্ধ যেন মশলার না থাকে। অ্যাকচুয়ালি জানো তো, আমরা অনেক কাজ করি, এমনি যদি চাকরিও করি তাহলে তাদের অনেক বেশি কাজ, হাউসওয়াইফদের থেকে বেশি কাজ তাদের। কিন্তু না, এই হাউসওয়াইফদের কাজটার মধ্যে একটা কিছু না, খুব থ্যাঙ্কলেস জব আছে একটা। ওটা যতক্ষণ হতে থাকে ওটার কোনো রেসপেক্ট নেই। কেউ বলে না আরে বাহ আজ তুমি রান্না করলে, অ্যাজ ইফ ইট হ্যাজ টু বি ডান। আর আমরা মানি বা না মানি, যে কোনো কিছুর না একটা রেমুনারেশন থাকা দরকার, যে কোনো কিছু। আমাদের এই যে এই কাজটা, এটা কোনো রেমুনারেশন নেই। একটু গরম জল করে রেখেছি না, এটা দিয়ে দেবো। এটা ফুটে উঠলে মাছটা দিয়ে 2-3 মিনিট পরে নামিয়ে দেবো, হয়ে গেল। এটা ফুটে যাক, 2-3 মিনিট ফুটে গেলেই হয়ে যাবে। মাছগুলো তো ভালো করে ভাজাই আছে অলরেডি, মশলাও কষানো আছে, তো খুব একটা বেশি সময় লাগবে না। সামান্য চিনি দেবো, খুবই সামান্য। নুনটাও টেস্ট করে নিয়েছি, একটু কমের দিকে আছে, দেখি একটু দিয়ে দেবো। মিনওয়াইল বাসনগুলো একটু বার করে নিই, কেন কি ওইটাও একটা কিন্তু কাজ। ধনে পাতা দিয়ে দিলাম, এটার কাজ শেষ। এটাকে এবারে নামিয়ে দেবো। চিংড়িগুলো পরিষ্কার করে এনেছিল, বেশি কাজ ছিল না। ওটা তেলের মধ্যে দিয়ে জাস্ট 2-3 মিনিটের মতো ভেজে নিলাম। দেখো এই প্রনগুলো কিন্তু একটু ছোট সাইজের হয়ে গেছে, ঠিক আছে? এটা একটু বড় হলে বেটার হতো, কিন্তু এখন বাড়িতে যেটা এসেছে সেটা দিয়েই করতে হবে, তো আমি এটা দিয়েই করছি। এই যে সাইজের প্রনটা না, এটা লাউ চিংড়ির জন্য ভালো, কিন্তু মালাইকারির জন্য আর একটু বড় সাইজের হলে ওটা বেশি ভালো হয়। এই প্রনটা পুরোটাই এটার মধ্যে ঢেলে নিলাম, তেল যা ছিল সবটাই। কারণ কি ওই তেলটাতে আমি রান্নাটা করব না, ওই তেলটাতে রান্না করলে কি হবে বলো তো, পুড়ে যাবে। তো এত কষ্ট করে রান্না করা, তারপরে ওটা একটু কালচে কালচে মতো হয়ে যাবে। সেই জন্য আমি কি করি, আমি যে তেলটাতে চিংড়িটা ভাজি না, সেই তেলটা আমি আর একদমই ইউজ করি না। পরে ওটা আমি অ্যাড করে দিই ঝোলটার মধ্যে, কিন্তু রান্না করার সময়, ভাজার সময় আমি একদম পরিষ্কার তেল দিয়ে করি, যাতে এটা ঠিকঠাক হয়। তবুও ঠিক হওয়াটা তো ভগবানের ওপরে, কিন্তু আমি আমার মতো চেষ্টা করি। মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম নুন, হলুদ, তেল আর একটু আদা বাটা দিয়ে। রসুনটা আমার তখনও বাটা হয়নি, নয়তো রসুন আর পেঁয়াজ একটু দিয়েও ম্যারিনেট করা যেতে পারে। চিংড়ির মালাইকারিতে ফিরে আসে। তেলের মধ্যে দিলাম তেজপাতা, জিরে, গোটা গরম মশলা। এটার মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে, কাটা পেঁয়াজ দিয়ে ভেজে তার মধ্যে পেঁয়াজ বাটা দিলাম। এর মধ্যে দেবো একটুখানি নুন আর একটুখানি চিনি। ওটাকে একটু হালকা হালকা ভাজা হলেই দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন দেবো জিরে আর কাশ্মীরি মির্চ, এটা জলে গুলে দিলাম, আর দিলাম হলুদ। এটাও একটু ভাজা ভাজা হয়ে গেল। এরপরে দেব টমেটো বাটা, ওই টমেটোটা সেদ্ধ করে বাটা ছিল। একটুখানি নুন দিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেল। এরপরে হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা হচ্ছে কোকোনাট মিল্ক। এটা আমি রেডিমেড কোকোনাট মিল্ক নিয়েছিলাম, এটা হোমমেডের ছিল, ভালোই ছিল, কিন্তু আই উইল অলওয়েজ গো ফর দ্য ফ্রেশ ওয়ান, কেন কি যেটা ফ্রেশ কোকোনাট মিল্ক হয় ওটা হচ্ছে বেস্ট। এরপরে চিংড়িটা দিয়ে 4-5 মিনিট মতো ফোটাবো। নুন চিনিটা দেখে নিতে হবে, দরকার পড়লে একটু দিয়ে দেব। দেখো 4টে কাঁচা লঙ্কা দিলাম, এটাকে একটুখানি ফুটিয়ে নেব। উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, হয়ে গেল। রান্নাটা খুবই সহজ রান্না, কিন্তু খেতে তো ভালোই হয়, যদি বা আমি চিংড়ি খাই না। এবারে মাংসটা বসিয়ে দিয়ে তারপর আমরা খেতে বসে যাব।
আমি যখন এডিট করছি এটা না, ভিডিওটা যখন এডিট করছি তখন আমি দেখছি যে তোমাদের কি কি রান্না দেখালাম। আমি লিখে রেখেছি, আমি নয়তো ভুলে যাব। আমের চাটনি, সিমাই পায়েস, কাতলা মাছের তেল ঝাল আর চিংড়ির মালাইকারি। এইটা আমি এখনও পর্যন্ত বানিয়েছি, যেটা আমি বানিয়েছি না সরি বানিয়েছি তো আমি সবার খাওয়াও হয়ে গেছে অলরেডি, এখন তো সেসব তো চুকে গেছে। কিন্তু আমি যখন ভিডিওটা পোস্ট করব না, তো আমি ভাবছি যে এর পরের যে রেসিপিগুলো, পোলাও, মাংস, এই দুটো বাকি থাকলো না, তো এই দুটো পরের দিনে আবার পোস্ট করব। আজকের দিনে দিলে এটা অনেক লম্বা ভিডিও হচ্ছে, তার থেকে বেটার আছে যে পরে এর নেক্সট কালকের ভিডিওতে ওই দুটো ভিডিও দিয়ে দেবো আমি, পোলাও আর মাংস। আর আজকের মতো এখানেই রাখি। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।